এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 11 এর সেমিস্টার 2 এর চ্যাপ্টার 13 উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ। তো এই অধ্যায়ে আজকে যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হচ্ছে জিব্বেরেলিন হরমোন। তো জিব্বেরেলিন হরমোনের পুরো ব্যাপারটা তোমাদেরকে খুব সহজ সরলভাবে আশা করি ডিসকাস করতে পারবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এছাড়া ভিডিওটিকে তোমার বন্ধুদের কাছে চটপট শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। তো এই জিব্বেরেলিন হরমোন কোথা থেকে আবিষ্কার হয়েছিল বা কোন দেশে এটি প্রথম আবিষ্কার হয়েছিল, কোন উদ্ভিদের উপর এটি প্রথম দেখা গেছিল যে এটি হচ্ছে জিব্বেরেলিন হরমোন? তো যে উদ্ভিদের উপর এটি প্রথম দেখা গেছিল সেই উদ্ভিদটি হচ্ছে ধান। ঠিক আছে, কোথায় আবিষ্কৃত হয়েছিল? যে দেশে এটি প্রথম আবিষ্কৃত হয়েছিল সেটি হচ্ছে জাপান। এই জাপানে এটি প্রথম আবিষ্কৃত হয়েছিল। জাপানে কি দেখা গেছিল? জাপানে যখন ধানের বীজ ফেলা হয়েছিল, সেখান থেকে যখন ধানের চারা গাছগুলো তৈরি হয়েছিল, দেখা গেছিল কি ধান গাছের যে পর্বমধ্যের দৈর্ঘ্য ছোট হয়, তো সেই পর্বমধ্যের দৈর্ঘ্য কিন্তু বেড়ে যাচ্ছিল অত্যধিক হারে। এমনকি ধান গাছটা স্বাভাবিকের তুলনায় অত্যধিক হারে বেড়ে গেছিল। এর ফলে কি হয়েছিল? ধান গাছ নিজের ভার সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। তো এইরকম বিঘার পর বিঘা জমি ঘটতে থাকে। তো ওখানকার বিজ্ঞানী কুরোসাওয়া, কি বললাম, বিজ্ঞানী কুরোসাওয়া তিনি প্রথম আবিষ্কার করলেন এটি হচ্ছে এক ধরনের ছত্রাক। বললাম, বিজ্ঞানী কুরোসাওয়া প্রথম আবিষ্কার করলেন এই পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করছে কি এক ধরনের ছত্রাক। সেই ছত্রাকটির তিনি কি নাম দিলেন? সেই ছত্রাকটির তিনি নাম দিলেন জিব্বেরেলা ফুজিকুরোই। সেই ছত্রাকটির তিনি কি নাম দিয়েছিলেন? ছত্রাকটির তিনি নাম দিয়েছিলেন জিব্বেরেলা ফুজিকুরোই। ক্লিয়ার? তো এই যে জিব্বেরেলা ফুজিকুরোই নামক যে ছত্রাকটা তিনি আবিষ্কার করলেন, পরবর্তীকালে বিজ্ঞানী ওয়াবুতা এবং সুমুকি সেই ছত্রাকটিকে পরিশোধন করলেন এবং এই সায়েন্টিস্ট কুরোসাওয়ার নাম অনুসারে সেটিকে হরমোন হিসেবে প্রতিস্থাপন করলেন এবং তার নাম দিলেন জিব্বারেলিন হরমোন। কি নাম দিলেন? জিব্বেরেলিন হরমোন, বা যাকে সংক্ষেপে বললেন জিএ। আর একটি নাম দিলেন জিব্বেরেলিক অ্যাসিড। ক্লিয়ার? তাহলে জিব্বেরেলিন হরমোনটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, বুঝতে পেরেছো? তাহলে আমরা জিব্বেরেলিন হরমোন কাকে বলবো? নাম্বার 1 আসছি। নাম্বার 1-এ আমরা লিখছি জিব্বেরেলিন হচ্ছে নাইট্রোজেনবিহীন এক ধরনের যৌগ। কি বললাম? জিব্বেরেলিন হচ্ছে নাইট্রোজেনবিহীন এক ধরনের যৌগ। ক্লিয়ার?
ডাইটারফিনোয়েট রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত। 3 নম্বর পয়েন্টে কি লিখব? 3 নম্বর পয়েন্টে লিখব যা পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। 4 নম্বর কি লিখব? 4 নম্বরে লিখব এটি একবীজপত্রী বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে। তাহলে জিববেরেলিন হরমোন আমরা কাকে বলবো? ঠিক এই 4টে পয়েন্ট যদি আমরা মনে রেখে দিতে পারি তাহলেই আমরা জিববেরেলিন হরমোন কাকে বলবো জেনে নিতে পারবো। তো চলো আরেকবার বলে দিই। জিববেরেলিন হরমোন হচ্ছে নাইট্রোজেন বিহীন এক ধরনের যৌগ যা ডাইটারফিনোয়েড রাসায়নিক পদার্থের দ্বারা গঠিত এবং এটি পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে, এছাড়াও একবীজপত্রী বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে। এটি হচ্ছে জিববেরেলিন হরমোন। তো একটু সুন্দর ভাষা প্রয়োগ করে শুধু লিখে দিলেই কমপ্লিট। তো এরপরে যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে জিববেরেলিনের ফাংশন বা কাজগুলো কি কি। জিববেরেলিনের ফাংশন গুলো কি কি বলতো? জিববেরেলিনের নাম্বার 1 ফাংশন হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম। কি বললাম? জিববেরেলিনের নাম্বার 1 কাজ বা 1 ফাংশন হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম। বীজের অঙ্কুরোদ্গমকে আমরা ইংরেজিতে কি লিখব? সিড জার্মিনেশন। তো বীজের অঙ্কুরোদ্গমে কিভাবে জিববেরেলিন হরমোনটা সাহায্য করে? তো বীজের বাইরে অ্যালিউরন নামক এক ধরনের প্রোটিন নির্মিত স্তর থাকে। কি থাকে? বীজের বাইরে তো দেখো এই যে অ্যালিউরন স্তর, এই অ্যালিউরন স্তরটা প্রোটিন নির্মিত হয়। অ্যালিউরন স্তরটা প্রোটিন নির্মিত হয়, তাই তো? তো অ্যালিউরন স্তরে এক ধরনের উৎসেচক সংশ্লেষিত হয়। সেই উৎসেচকটির নাম কি? সেই উৎসেচকটির নামই হচ্ছে অ্যামাইলেজ। অ্যামাইলেজ নামক উৎসেচক সংশ্লেষিত হয়। এই অ্যামাইলেজ কি করে? অ্যামাইলেজ শ্বেতসারকে আর্দ্র বিশ্লেষিত করে দেয়। দেখো এই যে অ্যামাইলেজ উৎসেচক, এটি কিন্তু শ্বেতসারকে আর্দ্র বিশ্লেষিত করে দেয়। আর্দ্র বিশ্লেষিত করে কি উৎপন্ন করে? উৎপন্ন করে শর্করা বা গ্লুকোজ। কি উৎপন্ন করলো? শর্করা বা গ্লুকোজ। কোন উৎসেচকের উপস্থিতিতে? অ্যামাইলেজ। ক্লিয়ার? তো এই যে গ্লুকোজ, এটি কিন্তু বীজের যে ভ্রূণ সহজেই খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে। বুঝতে পেরেছো?
তো এটি হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম, অর্থাৎ জিব্বেরেলিন হরমোন বীজের অঙ্কুরোদ্গমে এইভাবে ঠিক সাহায্য করে। এর পরের পয়েন্টটিতে আসছি, সেটি হচ্ছে কাণ্ডের বৃদ্ধি। তো কাণ্ডের বৃদ্ধিতে জিব্বেরেলিন হরমোন কিভাবে সাহায্য করে? দেখো, বামন ভুট্টা গাছে, অর্থাৎ যে সমস্ত ভুট্টা গাছে মানে একেবারে বামন প্রকৃতির, অর্থাৎ একেবারে বেটে প্রকৃতির যে সমস্ত ভুট্টা গাছ হয়, সেই সমস্ত ভুট্টা গাছে যদি জিব্বেরেলিক অ্যাসিড প্রয়োগ করা হয়, তাহলে কি হবে? পর্বমধ্যের দৈর্ঘ্যের বৃদ্ধিটা স্বাভাবিক হবে এবং ভুট্টা গাছের বৃদ্ধিটাও স্বাভাবিক হবে। অর্থাৎ সেই বামন ভুট্টা গাছ আর বামন ভুট্টা গাছ থাকবে না, স্বাভাবিক একটি ভুট্টা গাছে পরিণত হবে। তো এইভাবেই জিব্বেরেলিন হরমোন কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে। ক্লিয়ার? এছাড়াও যদি দীর্ঘদিবাউ উদ্ভিদকে যদি হ্রস্বদিবা উদ্ভিদে অর্থাৎ হ্রস্বদিবা আলোতে রাখা যায়, তখন কি হবে? সেই সমস্ত উদ্ভিদের পর্বমধ্যে দৈর্ঘ্যের বৃদ্ধিটা সেরকম হবে না, অর্থাৎ সেই সমস্ত উদ্ভিদের গ্রোথ ভালো হবে না বা কাণ্ডের বৃদ্ধিটা ভালো হবে না। সেই সমস্ত উদ্ভিদের যদি বাইরের থেকে জিব্বেরেলিক অ্যাসিড প্রয়োগ করা হয়, তাহলে সেই সমস্ত উদ্ভিদের বৃদ্ধিটাও কিন্তু স্বাভাবিকভাবেই পরিলক্ষিত হয়। নাম্বার 3-তে আসছি, পুষ্প প্রস্ফুটন। তো জিব্বেরেলিক অ্যাসিড কিভাবে ফুল ফোটাতে বা পুষ্প প্রস্ফুটনে সাহায্য করে? যে সমস্ত উদ্ভিদ দিবা দৈর্ঘ্যে অর্থাৎ দিনের বেশি আলোকে প্রস্ফুটিত হয়, সেই সমস্ত উদ্ভিদকে যদি তুমি কম দিনের আলোতে বা হ্রস্ব দিবা আলোকে তুমি রেখে দাও, তাহলে সেই সমস্ত উদ্ভিদের কিন্তু ফুল ফুটবে না, অর্থাৎ পুষ্পটা প্রস্ফুটিত হবে না। তো সেই সমস্ত উদ্ভিদে যদি জিব্বেরেলিক অ্যাসিড প্রয়োগ করা হয় বা জিব্বেরেলিন হরমোন প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু হ্রস্ব দিবালোকেও সেই সমস্ত উদ্ভিদের ফুল ফুটতে দেখা যায়। এরপরে যে পয়েন্টটিতে আসছি, সেটি হচ্ছে ভার্নালাইজেশন বা বাসন্তীকরণ। বাসন্তীকরণকে ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় ভার্নালাইজেশন। তো বাসন্তীকরণ বা ভার্নালাইজেশন কথাটা কি? বাসন্তীকরণ বা ভার্নালাইজেশন হচ্ছে নিম্ন তাপমাত্রাতে, অর্থাৎ তাপমাত্রা যদি 5 থেকে 10 ডিগ্রিও হয়, এই 5 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে যদি কোনো উদ্ভিদকে রেখে দেওয়া হয়, তখন সেই উদ্ভিদে কিন্তু পুষ্প প্রস্ফুটনটা ত্বরান্বিত হয়। কি কারণে? সেই সমস্ত উদ্ভিদের এই জিব্বেরেলিন হরমোনের সংশ্লেষের পরিমাণটা বৃদ্ধি পায়। এই জিব্বেরেলিন হরমোন সংশ্লেষের পরিমাণ যখন বৃদ্ধি পায়, তখন সেই জিব্বেরেলিন হরমোন ফ্লোরিজেন জাতীয় মানে যে সমস্ত হরমোন ফুল ফোটাতে সাহায্য করে তাকেই বলা হয় ফ্লোরিজেন হরমোন। তো এই ফ্লোরিজেন জাতীয় হরমোনের সংশ্লেষটাকে ত্বরান্বিত করে, ফলে ফুল ফুটতে সাহায্য করে। তো এটি হচ্ছে ভার্নালাইজেশন। ক্লিয়ার? 5 নম্বরে আসছি, পার্থেনোকার্পি। নিষেকের আগে অর্থাৎ উদ্ভিদের ফুলের যে নিষেক সম্পন্ন হয়, সেই ফুলের মধ্যে নিষেক সম্পন্ন হওয়ার আগে যদি জিব্বেরেলিক অ্যাসিড প্রয়োগ করা হয়, কোথায়? গর্ভাশয়ে। তো উদ্ভিদের ফুলের গর্ভাশয়ে যদি জিব্বেরেলিক অ্যাসিড প্রয়োগ করা হয়, তাহলে কি হবে? গর্ভাশয়ের কোষগুলো দ্রুত বিভাজিত হতে শুরু করবে। এর ফলে কি হবে? বীজবিহীন ফল উৎপাদিত হবে। এটি হচ্ছে পার্থেনোকার্পি, যেটি জিব্বেরেলিক অ্যাসিডের প্রভাবের দ্বারা হয়ে থাকে। এর পরের পয়েন্টে আসছি, নাম্বার 6,
পাতার আয়তন বৃদ্ধি। যদি বাইরের থেকে বিভিন্ন ধরনের পাতাগুলোতে যদি জিবরেলিক অ্যাসিড প্রয়োগ করা হয় তাহলে পাতাগুলির আয়তন স্বাভাবিকের তুলনায় কিন্তু বৃদ্ধি লাভ করে। ক্লিয়ার? 7 নম্বরে আসছি ফল উৎপাদন। তো আঙুর গাছে যদি জিবরেলিক অ্যাসিড প্রয়োগ করা হয় তাহলে আঙুরের থোকাটা আকারে অনেকটা বড় হয়। ক্লিয়ার? তো এইভাবেই বিভিন্ন ধরনের ফল উৎপাদনে জিবরেলিক অ্যাসিড বিশেষভাবে সহায়তা করে। এর পরের পয়েন্টে আসছি নাম্বার 8, মূল উৎপাদন অথবা লিখতে পারি আমরা মূলের বৃদ্ধি। তো মূলের বৃদ্ধিতে জিবরেলিক অ্যাসিড কিভাবে সাহায্য করে? মূলের বৃদ্ধিতে জিবরেলিক অ্যাসিড কোনোভাবেই সাহায্য করে না। যদি উচ্চ ঘনত্বযুক্ত যদি জিবরেলিক অ্যাসিড মূলে প্রয়োগ করা হয় তাহলে মূলের বৃদ্ধিটা ব্যাহত হয়। তাহলে কি মূলের বৃদ্ধিতে বা মূল উৎপাদনে কি জিবরেলিক অ্যাসিড সাহায্য করে? না, কোনো রকম ভাবে সাহায্য করে না। তাহলে মূলের বৃদ্ধিটা ব্যাহত করতে বরং সাহায্য করে। তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। এছাড়াও যদি কারোর কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।